শেষ দিনে মনোনয়নপত্র জমাদানের ব্যস্ততা, সব ষড়যন্ত্র ভেদ করে মানুষের জন্য কাজ করার ঘোষণা বিএনপির। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জামায়াতের। যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে ভোটের লড়াইয়ে বিএনপি, 16টি আসনের সমঝোতা। এনসিপি সহ 10 দলকে সঙ্গে নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত, 100 আসন ছাড়ের গুঞ্জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্ত দিয়ে অপরাধীদের পালানো ঠেকাতে নজরদারির নির্দেশ। ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনের 20 ফুট অংশ খুলে নিল দুর্বৃত্তরা। অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত। ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ। এবং পৌষের হাড় কাঁপানো শীতে জনজীবনে ছন্দপতন, হিম বাতাসের সঙ্গে ঝরছে কুয়াশা, বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ। নৌপথে ফেরি চলাচল ব্যাহত। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। সকাল থেকে দাখিল করছেন হেভিওয়েট প্রার্থীরা। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। এ পর্যন্ত 300 আসনের বিপরীতে 3000-এর বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রত্যাশীরা। বিকাল 5টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। শেষ হচ্ছে ত্রয়োদশ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া। সোমবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলের মনোনয়নপত্র দিতে হচ্ছে, আর স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন তালিকা বা সাবেক সংসদ সদস্য হতে হবে। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। তেজগাঁও, রমনা এবং শিল্পাঞ্চল এলাকার শ্রমজীবী মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হওয়ার জন্য আজকে মনোনয়নপত্র জমা দিয়েছে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন করতে পারবো। ঢাকা 15 আসন সহ সারা বাংলাদেশের একটা সুন্দর ইনক্লুসিভ ভালো একটা নির্বাচন উপহার দিবে নির্বাচন কমিশন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রের পথ উত্তরণের জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন তিনি। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। দীর্ঘ 17 বছর আমাদের যে নেতাকে তারা প্রবাস জীবনে বাধ্য করেছিল, নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হিসাবে অবশ্যই তিনি শপথ গ্রহণ করবেন। ঢাকা 14 আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আরমান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। সময় এসছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে মাঠে নামার। আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। নানা চ্যালেঞ্জ আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি যে মানুষ সকল প্রতিকূলতা মোকাবেলা করে আগামী 12 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। আমরা অত্যন্ত আশাবাদী সামনের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবেন। ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে, দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশার দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম হব। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আর সারা দেশের 300 আসনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এ মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল এবং আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি প্রথমেই যাচ্ছি কুমুর কাছে। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেয়া, তবে আমরা এটুও দেখেছি যে শেষ সময়ে এসেও প্রার্থীরা কেউ কেউ নিজের মনোনয়নপত্রটি সংগ্রহ করছেন এবং এটি বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দেখা গেছে। ইতিমধ্যে জামায়াতে ঢাকা 15 আসন থেকে জামায়াতের আমিরের পক্ষ থেকে ইতিমধ্যে নিয়ে গেছে, মনোনয়নপত্রটি জমা দিয়ে গেছে। বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষ থেকে দিয়ে গেছে এবং আমরা দেখেছি যে প্রায়
এই যে ঢাকা 15 এবং 13 আসন থেকে 32টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। এর মধ্যে এখন পর্যন্ত দুপুর গড়িয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মাত্র 10টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাকিগুলো হয়তো যেহেতু বিকেল 5টা পর্যন্ত সময় আছে, শেষ সময়ে এসেই বেশিরভাগ প্রার্থীরা তাদের মনোনয়নপত্রটি জমা দিয়ে থাকেন। তারা হয়তো সময় নিচ্ছে এবং নতুন যাচাই বাছাই করছে যাতে করে নিজেদের মনোনয়নপত্রটি কোনোভাবে বাতিলের খাতায় না যায়, যার কারণেই তারা আসলে নতুন করে চেক করছেন। পরীক্ষা নিরীক্ষা করার পরেই আসলে শেষ মুহূর্তে তারা নিজেদের মনোনয়নপত্রটি জমা দিবেন। বিশেষ করে আমরা যদি দেখতে চাই যে ইতিমধ্যে রিটার্নিং অফিসারও বলেছেন যে এখন পর্যন্ত নিয়ম মেনেই তারা যে কয়জন প্রার্থী জমা দিয়েছেন তারা নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5 জনের বেশি তারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেননি। একই সাথে তারা বলেছেন যে যাতে করে আচরণবিধি ভঙ্গ না করে প্রার্থীরা, সে ব্যাপারে কমিশন হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেন সেক্ষেত্রে তারা নানা রকম ব্যবস্থা নেবে। এরকম যেহেতু বিকেল 5টা পর্যন্ত চলবে নির্বাচন, 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে প্রার্থীরা এবং রিটার্নিং অফিসার ততক্ষণ পর্যন্তই আসলে অপেক্ষা করবেন। প্রার্থীদের সময় শেষ হওয়ার সাথে সাথে তারা কিন্তু এটি সমাপ্তি ঘোষণা করবেন এবং তারপরেই আসলে আগামীকাল থেকে চলবে যাচাই বাছাইয়ের কাজটি। এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী আছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে, সেখানে সানবীর রূপল। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। তীব্র শীত এবং কুয়াশাচ্ছন্ন, এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, তবে নির্বাচনের উত্তাপ কিন্তু বেশ জানান দিচ্ছে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এবং সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কার্যক্রম চলছে এবং এখনো পর্যন্ত যে নিয়মকানুন আছে নির্বাচন কমিশনের, সেই নিয়মকানুন ধরেই প্রার্থীরা তারা এখানে আসছেন। এবং সকাল থেকে হেভিওয়েট প্রার্থীদের দেখতে পাচ্ছি যে তারা এখানে এসে নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন এবং জমা দিয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে আগামী নির্বাচনটি যেটি একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন এবং এই নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য তারা আহ্বান জানিয়েছেন যে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। তবে সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাও তারা এর মধ্যে জানিয়েছেন, যে পেশিশক্তি বা অবৈধ অর্থর ছড়াছড়ি এবং যেখানে একটি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য বাধা, সেই সব বিষয়ে সতর্ক থাকা এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। একই সময়ে এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি যে জামায়াতের ঢাকা 16 আসনের প্রার্থী তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কিছুক্ষণ আগে ভিতরে ঢুকেছেন। এছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি জমা দিয়েছেন। তারেক রহমানের পক্ষে বিএনপির 5 জন এসে মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন সকালবেলা 11টার দিকে এবং তারপর থেকেই এখন পর্যন্ত বিভিন্ন আসন, অর্থাৎ এই বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজকে শেষ দিন পর্যন্ত সব মিলিয়ে 13টি আসনের প্রার্থীরা তারা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন এবং তারা 13টি আসনের জন্য যে স্বতন্ত্র প্রার্থীরা আছেন তারা আসলে 1% ভোটারদের সিগনেচার এবং ভোটারদের সমর্থন পাশাপাশি অথবা যদি তারা আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন সেটি আসলে নিশ্চিত করতে হবে। তো সেদিক থেকে বিবেচনায় যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা নিয়ম অনুযায়ী সেই তথ্যগুলো সংগ্রহ করছেন এবং এখনও পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এনসিপি থেকে পদত্যাগ করা তাসলিম জাহরা তিনি আসার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত তিনি সেই তথ্য সংগ্রহ করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। অন্যদিকে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে নির্বাচন করতে চান এই 13টি আসনের মধ্যে, তারাও এখনও পর্যন্ত এসে পৌঁছাননি। তবে আমরা খবর পেয়েছি যে তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো সংগ্রহ করছেন। তো এখনও পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সেগুনবাগিচায়, তার আগে যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। রাজধানীর মতো সারা দেশে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে চলছে মনোনয়নপত্র দাখিলের ব্যস্ততা। বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসনে বিকল্প প্রার্থী রেখে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ঠাকুরগাঁও 1 আসনে জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন 10 দলের আসন বণ্টনে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। নির্বাচনের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
নির্বাচনী ডামাডোলে ব্যস্ত প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের। সোমবার সকাল থেকে জেলায় জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দেখা গেছে এমন চিত্র। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঠাকুরগাঁও ১ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। এদিকে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে বিকল্প প্রার্থী রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়নপত্র জমা দেন হেভিওয়েট প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরী। কোন পৃষ্ঠপোষকতার রাজনীতি আমরা করতে চাই না, আমরা প্রত্যেকটি নাগরিকের পৃষ্ঠপোষকতা করতে চাই। অন্যদিকে খুলনা ৫ আসনে ভোট করতে মনোনয়নপত্র জমা দেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কথা বলেন জোট নিয়ে, জানান নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথাও। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। রাজশাহী ১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান আক্ষেপ জানান লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। আমরা এটা আশা করব প্রধান উপদেষ্টা এখনো সময় আছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। এছাড়া নোয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ৪ আসনে মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম ১০ ও চট্টগ্রাম ৬ হেভিওয়েট প্রার্থী সাইদ আল নোমান ও গোলাম আকবর খন্দকার সহ মনোনয়নপত্র জমা দেন আরও ৮ প্রার্থী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক, সরাসরি যাচ্ছে তার কাছে। নয়াপল্টনের বিএনপির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে অসংখ্য নেতাকর্মীরা এসেছেন। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিন্তু তার যে এই দলীয় কার্যালয় এখানে আসার কথা রয়েছেন। ইতোমধ্যে কিন্তু তিনি মগবাজার ফ্লাইওভার হয়ে যে ৭ রাস্তা সেটি পার হচ্ছেন এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আসার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি রাস্তার মধ্যে আছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু ৭ রাস্তা পার হচ্ছেন এবং আমরা জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দলের যে পল্টনে অবস্থিত যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে কিন্তু তিনি পৌঁছাবেন এবং এখানে এসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার জন্য একটি অফিস কক্ষ প্রস্তুত করা হয়েছে। সেখানে তিনি যাবেন এবং পুরো যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানকার যে কার্যালয় সেটি পর্যবেক্ষণ করবেন এবং ঘুরে ঘুরে দেখবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসাকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিএনপির যে কার্যালয় সেটির পুরো এলাকা জুড়ে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রেখেছে প্রশাসন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ থেকে শুরু করে যে পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ বিশেষ শাখা আর সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা সকালে আমরা লক্ষ্য করেছি যে পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে এবং র্যাবের যে ডগ স্কোয়াড সেটি কিন্তু এখানে ছিল এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় এবং আশেপাশের যে এলাকা সেটি কিন্তু ডগ স্কোয়াডের মাধ্যমে কিন্তু সুইপিং করার যে ব্যবস্থা সেটি কিন্তু এখানে করা হয়েছে এবং তার যাতে নিরাপত্তা ব্যবস্থার কোনো ধরনের কোনো ত্রুটি না হয় সেই বিষয়ে কিন্তু সর্বোচ্চ তদারকি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং আমরা কিন্তু এমনটি দেখছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তার পল্টনে অবস্থিত যে দলের কেন্দ্রীয় কার্যালয় সেখানে তার উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং এখানে তার দলের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী যে সংগঠন যে বিএনপির যেগুলো আছে, ছাত্রদল, যুবদল থেকে শুরু করে বিএনপির যারা নেতাকর্মী আছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের যারা নেতাকর্মী আছে, সবাই কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ে এখানে এসেছেন এবং স্লোগান দিচ্ছেন এবং
বেশ আনন্দঘন মুহূর্তে কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে দলের নেতা তার আসার অপেক্ষায় কিন্তু তারা আছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে এর আগে 2000 আনুমানিক 6 সালের দিকে কিন্তু তারেক রহমান এখানকার কার্যালয়ে এসেছিলেন এবং প্রায় 17 বছর পর পল্টনে অবস্থিত দলের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আজ আসছেন তারেক রহমান, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং তিনি কিন্তু গতকাল তার যে গুলশানের যে কার্যালয় রয়েছেন সেখানে কিন্তু প্রথম সেখানে গিয়েছেন এবং তার জন্য যে অফিস রাখা হয়েছিল সেখানে কিন্তু তিনি বসেছেন এবং গতকাল গুলশান কার্যালয়ে তিনি অফিস শুরু করেছেন, এমনটি কিন্তু দেখেছি। এবং গতকালকে গুলশান কার্যালয়ের পর আজ রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আসছেন এবং এখানে আসবেন, আসার পর তার যে অফিস কক্ষ সেখানে তিনি বসবেন। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে খুব বেশি সংখ্যক নেতাকর্মীকে খুব বেশি সংখ্যক নেতাকর্মীকে অফিস কক্ষে এবং কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে কিন্তু দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই বেশ তৎপর ছিল এবং আমরা দেখেছি যে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে কিছু নেতাকর্মী এবং দলের যে সিনিয়র যারা নেতাকর্মী ছিলেন তারা কিছু সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন। এর বাইরে যারা নেতাকর্মী আশপাশ থেকে ওয়ার্ড অথবা কাউন্সিল যারা নেতাকর্মী পর্যায়ে যারা আছেন যারা এসেছিলেন তারা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং তারা স্লোগানে মুখরিত করেছেন এই পল্টন এলাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট তদারকির ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং এখানে যাতে কোনো বিশৃঙ্খল অবস্থা অথবা কোনো ধরনের ঝামেলার যাতে সৃষ্টি না হয় এবং ব্যত্যয় যাতে না ঘটে সেই দিকটি লক্ষ্য রাখতে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত করা আছে এবং তারা ব্যাপক কড়া অবস্থানে কিন্তু এখানে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসা উপলক্ষে দলের যে পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় তার সামনে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে আমরা জানি যে আর অল্প তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন এবং পল্টনের খুব কাছাকাছি অবস্থানে কিন্তু কিন্তু চলে এসেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে আসবেন এবং তার যে দলের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেটিতে ঢুকবেন এবং পুরো কার্যালয় ঘুরে দেখবেন এবং তার নেতাকর্মীদের সাথে কথা বলবেন। রাইসা, সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাইভের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে 1 জানুয়ারি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনলাইনেও থাকছে টিকিট কেনার ব্যবস্থা। আসছে নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ে নামছে বিএনপি ও জামায়াত। জামায়াতের জোটে থাকছে গণ অভ্যুত্থান থেকে জন্ম নেয়া তরুণদের সংগঠন এনসিপি সহ 10 রাজনৈতিক দল। গুঞ্জন রয়েছে শখানেক আসনে শরিকদের ছাড় দিতে পারে জামায়াত। অন্যদিকে নির্বাচনের লড়াইও যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গী করছে বিএনপি। এখন পর্যন্ত 16টি আসনের শরিকদের প্রার্থী করেছে দলটি। নাজমুস সালেহের রিপোর্ট। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনীতির অঙ্গনে শুরু হয় নতুন সমীকরণ। দীর্ঘদিনের জোটের অবসান হয়ে রাজনীতি ভাগ হয়ে যায় বিএনপি জামাত 2 দলে। অভ্যুত্থানের পরপরই ইসলামী দলগুলোকে জোটে ভেড়াতে কাজ শুরু করে জামাতে ইসলামী। প্রয়াস চালায় বিএনপিও। এর মধ্যে জন্ম হয় জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপির। এবার বদলে যেতে থাকে ভোটের অঙ্ক। দলগুলোকে কাছে টানতে বছর জুড়েই ছিল বিএনপি জামাতের বিভিন্ন তৎপরতা। আসন সমঝোতা কিংবা জোটবদ্ধ রাজনীতি নিয়ে গণমাধ্যমে এসেছে নানা রকম খবর। তফসিল ঘোষণার পর ভোটের মাঠ গরম হওয়ার পাশাপাশি তুঙ্গে ওঠে জোটবদ্ধ হওয়ার আলোচনা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে এসে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে বিএনপি জামাত বড় 2 শিবিরেই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে ভোট যুদ্ধে অংশ নিচ্ছে বিএনপি, যার মধ্যে রয়েছে বেশ কিছু উদার গণতান্ত্রিক ও 2-1টি ধর্মভিত্তিক দল। নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে 7 জন।
এছাড়া নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিজেপিকে একটি করে আসন ছেড়েছে বিএনপি। তবে শরিকদের মধ্যে সবচেয়ে বেশি 4টি আসনে সমঝোতা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে। এদিকে সব আলোচনা সমালোচনা শেষে জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। 10 দলের এই জোটে অন্যান্য শরিকরা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলামী, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জোটের শরিকদের শতাধিক আসন জামাত সমঝোতা করতে পারে বলে গুঞ্জন রয়েছে। এবারের জোটবদ্ধ নির্বাচন প্রচলিত রাজনৈতিক হিসেব নিকেশের বাইরেও প্রভাব রাখবে বলে মত বিশ্লেষকদের। নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখারও নির্দেশ দেন তিনি। সোমবার পিলখানায় আয়োজন করা হয় বিজিবি দিবস। শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডার গার্ড বাংলাদেশ আরও বেশি সুসংহত জানিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবছরে বাহিনীর বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। বিজিবিতে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা সহ মোট 72 জনকে বিভিন্ন পদে ভূষিত করা হয়। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, বিজিবিকে সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রস্তুত থাকারও আহ্বান জানান। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবেই, তবে সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন প্রত্যাশার কথা জানান তিনি। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবাই সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে পদক তুলে দেওয়া হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপ ফলপ্রসূ, দাবি মার্কিন প্রেসিডেন্টের। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর শুরু হতে যাচ্ছে 1 জানুয়ারি। মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার মেলায় থাকছে 324টি স্টল, প্যাভিলিয়ন। সার্বিক প্রস্তুতি তুলে ধরতে সোমবার সকালে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে আয়োজক সংস্থা ইপিবি। জানানো হয়, মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি প্রতিষ্ঠানের সঙ্গে অংশ নিচ্ছে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার 11টি প্রতিষ্ঠান। এবারের মেলায় অন স্পট টিকিট কেনার ব্যবস্থার পাশাপাশি থাকছে টিকিটিং এর ব্যবস্থা। টিকিটের মূল্য 50 টাকা। এছাড়া পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, তিনি সেখানে আসছেন। ইতিমধ্যে তিনি নাইটেঙ্গেল মোড়ের কাছাকাছি রয়েছেন, সেটা আমরা জানতে পেরেছি। এবং এখানে নেতাকর্মীরা ইতিমধ্যে তারা উপস্থিত হয়েছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য। এবং 17 বছর পরে তিনি দেশে ফেরার পরে এই প্রথমবারের মতো এই কেন্দ্রীয় কার্যালয়ে, নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, যেখানে তিনি তার অফিসে আসছেন। ইতিমধ্যে এই এলাকায় নেতাকর্মীর লক্ষ লক্ষ
করানো হয়ে গেছে। হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে এখানে মূলত তার জন্য একটি অফিস রুম তৈরি করা হয়েছে এবং এই ভবনটিকে কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে। কিছু সংস্কারের কার্যক্রম করে তার জন্য প্রস্তুত করা হয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান এর আগে গতকাল রাতে তিনি প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় গুলশানে 86 নম্বর রোডে, সেই কার্যালয়ে কিন্তু গতকাল তিনি অফিস করেছিলেন। আজকে তিনি আসছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন তার কার্যালয়ে তিনি অফিস করার জন্য। তিনি আধা ঘন্টা আগে অর্থাৎ 3টা তিনি তার বাসা থেকে বের হয়েছিলেন গুলশান কার্যালয় থেকে। আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি, তিনি পল্টনের কাছাকাছি আছেন। আপনারা দেখছেন তারেক রহমান কার্যালয়ের কাছাকাছি রয়েছেন। তিনি ইতিমধ্যে খুব কাছে আছেন। রাস্তার ওপার থেকে তার গাড়ি বহরটি ঘুরে এখানে আসবে, তারপর তিনি কার্যালয়ের ভিতরে প্রবেশ করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন, তারা এখানে নিয়োজিত আছেন এবং আপনারা জানেন যে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে এই কার্যালয়কে ঘিরে। এমনকি এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন। পল্টনের খুব কাছাকাছি তার গাড়ি বহরটি এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবেন। আপনাদের গাড়ি বহরটি দেখানোর চেষ্টা করছি। তিনি কিন্তু এখন নয়াপল্টনের রাস্তায় রয়েছেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি দোতলা থেকে বারান্দায় নেতাকর্মী এবং সেখানে রাখবেন বলে আমরা জানতে পেরেছি। সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। আপনারা জানেন যে গত 25 ডিসেম্বর তারেক রহমান 17 বছর 3 মাস 14 দিন পর দেশে ফিরেছিলেন এবং তারপর তাকে 300 ফিট এলাকায় সেখানে তাকে অভ্যর্থনা দেওয়া হয়েছিল। অভ্যর্থনা শেষে তিনি তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলেন এবারকার এবং সেখান থেকে হাসপাতালে তিনি নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আপনারা জানেন যে বেশ তারেক রহমান অংশ নিয়েছেন। তিনি জানেন যে বেশ কিছু কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অংশ নিয়েছেন এবং তিনি মূলত তার বাবার কবর শেরেবাংলা নগর অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন এবং সেখানে তার রহমানের কবর তিনি করেছেন। একই সঙ্গে যারা শহীদ হয়েছিলেন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া করেছিলেন সেখানে। আপনারা জানেন এর আগে ইনকলাব মঞ্চের আহ্বায়ক যিনি রয়েছেন, যিনি শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি, তার কবরেও কিন্তু গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর শায়িত রয়েছেন ওসমান হাদি, তার কবরের পাশে তিনি জিয়ারত করেছেন। এছাড়া তিনি বেশ কিছু কর্মসূচি কিন্তু এখানে দেশে আসার পর ঢাকা আসার পর বেশ কিছু কর্মসূচি পালন করেছেন, সেটা কিন্তু আমরা দেখেছি। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন ইতিমধ্যে নয়াপল্টনের রাস্তাটিতে রয়েছেন। এটি এখন উত্তর দিকের রাস্তায় আছে। সেই গাড়িটি পল্টন থানা এলাকার যে ইউটার্নটি ঘুরে নয়াপল্টনের দিকে আসবে এবং নয়াপল্টনের যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা এই এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তারা নিরাপত্তার স্বার্থে তাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি, গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই এলাকায় রয়েছেন, এই তার নিরাপত্তায় নিয়োজিত আছেন এবং
সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন। আপনারা জানেন যে এইবার প্রথমবারের মতো 17 বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি অফিস করার জন্য আসছেন। 3টা নাগাদ তিনি বাহার থেকে বের হয়েছেন, গুলশানের বাহার থেকে। তিনি কিন্তু এখন খুব কাছাকাছি আছেন, পল্টন কার্যালয়ের সামনে আছেন, তবে গাড়িটি তাকে ইউটার্ন করে এখানে আসতে হতে এই নেতাকর্মীদের ভিড় থেকে তাকে আসতে হবে এবং সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুতি নিচ্ছেন। এরপর তাকে ভিতরে প্রবেশ করতে হবে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে একটি দোতলা একটি রুমে তার জন্য একটি কক্ষ তৈরি করা হয়েছে এবং যেখানে তিনি অফিস করবেন এই কার্যালয়ে সেটি কিন্তু নির্ধারিত রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তিনি আসার পর দোতলায় তিনি অফিস করবেন। অফিস করার পরে আপনারা জানেন যে তারেক রহমান ইতিমধ্যে খুব কাছাকাছি আছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখাচ্ছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনাদের যারা এখানে দায়িত্ব পালন করছেন তাদের সহযোগিতা করবেন। এখানে তারেক রহমান আজকে তিনি তার বক্তব্য রাখবেন, এখানে একটি শুভেচ্ছা বক্তব্য রাখার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন দোতলায় একটি তার জন্য যে কক্ষ রাখা হয়েছে, কক্ষ তৈরি করা হয়েছে এবং এখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে আপনারা জানেন যে গণঅভ্যর্থনায় বা তাকে যে অভ্যর্থনা দেওয়া হয়েছিল 300 ফিট এলাকায়, সেখানে কিন্তু তিনি সাধারণ মানুষ জাতির উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রেখেছিলেন এবং সেখান থেকে তিনি দেশ পরিচালনার জন্য সাধারণ মানুষ, নেতাকর্মী সহ সবার কাছে সহযোগিতা প্রত্যাশা করেছিলেন। এমনকি তিনি তার পরিকল্পনার একটি বিষয় কিন্তু উল্লেখ করেছিলেন যে তাদের একটি পরিকল্পনা আছে দেশ পরিচালনার জন্য, সেই বিষয়টা কিন্তু তিনি উত্থাপন করেছিলেন, তিনি জানিয়েছিলেন। এখানে বলে রাখতে চাই কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কার্যালয় এলাকায় প্রবেশ করবেন। এই কার্যালয়ে আসছেন তিনি, কিন্তু ইতিমধ্যে এই নয়াপল্টনে তিনি অবস্থান করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপির, তারা কিন্তু এই কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নেতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাইরে থেকে হাবিবুল নবী খান সোহেল, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম খান মুন্না এবং একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা, তিনিও কিন্তু এই ভিতরে অবস্থান করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাকে স্বাগত জানানোর জন্য বিএনপি নেতারা এই কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন। তারা বিএনপির কেন্দ্রীয় নেতারা যারা ভেতরে রয়েছেন এবং বাইরে রয়েছেন তৃণমূল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তারা অবস্থান করছেন এই কার্যালয়ের সামনে এবং তার আসার ঘোষণার পর হাজার হাজার নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা এই পল্টন কার্যালয়ে ঘিরে এক নজর তাদের নেতাকে দেখার জন্য অবস্থান নিয়েছেন। আপনারা যেটা বলছিলাম যে এই কার্যালয়ে 1.5 যুগ আগে সবশেষ এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরে কিন্তু তিনি আর আসতে পারেন, এর কারণ তিনি নির্বাসনে ছিলেন যুক্তরাজ্যে, যে কারণে তিনি দেশে ফেরা হয়নি এবং তিনি এই কার্যালয়ে আসা হয়নি। আপনারা জানেন যে গতকাল রাতে এই জায়গাটার মধ্যে এই যে সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমরা তো আপনারা জানেন যে গত রাতে তারেক রহমান তিনি তার বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয় রয়েছে 86 নম্বর রোডে, সেই কার্যালয়ে তিনি অফিস করেছিলেন। দুপুরের পর তিনি সেখানে গিয়েছিলেন এবং রাত 10:30 নাগাদ সেখান থেকে তিনি বেরিয়ে যান। সেটা কিন্তু তার প্রথমবারের মতো, অর্থাৎ এই গুলশান কার্যালয় 2008 সালে নেওয়ার পরে তিনি কিন্তু এই কার্যালয়ে সেই কার্যালয়ে কিন্তু তিনি যাননি এবং সবশেষ এই কার্যালয়ে গতকালকে যে গুলশান কার্যালয়ে তিনি গিয়েছিলেন সেখানে বেশ প্রায় কয়েক ঘন্টা তিনি অফিস করেছেন এবং আজকে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আজকে আসছেন অফিস করার জন্য। তিনি এখানে অফিস করবেন সেটা আমরা জানতে পেরেছি এবং একই সঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ছোট করে শুভেচ্ছা বিনিময় করবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে নেতাকর্মীরা তার নেতাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য এখানে তারা ভিড় করেছেন। এছাড়া বলতে হয় যে আইন শৃঙ্খলাকারী বাহিনী যারা রয়েছেন
পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, গোয়েন্দা পুলিশের যারা সকল সদস্য যারা রয়েছেন তার নিরাপত্তার জন্য তারা এখানে নিয়োজিত আছেন এবং তাকে তার নিরাপত্তা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করবেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে তার গাড়ি বহরটি কিন্তু খুব কাছাকাছি রয়েছে এবং সড়কের দুপাশে সাধারণ যে যানবাহনগুলি রয়েছে সেগুলি কিছুটা আটকে আছে, সে কারণে সেগুলি সরিয়ে দেওয়ার জন্য মাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে। এই অ্যানাউন্সের মাধ্যমে মূলত সরিয়ে দিতে নেতাকর্মীরা কাজ করছেন, পুলিশের সদস্যরা কাজ করছেন, আইনশৃঙ্খলা যারা রয়েছেন তারা নিরাপত্তায় নিয়োজিত আছেন। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে এখানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। একটি বিষয় বলে রাখতে চাই যে এখানে মূলত তারেক রহমান 17 বছর পর দেশে ফেরার পর প্রথমবার এবং 17 বছর আগে প্রায় 1.5 যুগের বেশি সময় আগে তিনি এই কার্যালয়ে এসেছিলেন। সবশেষ তিনি যখন 2006 সালের বিএনপির নেতৃত্বাধীন জাতীয় জোট যখন ক্ষমতা ছেড়ে দেয়, এরপর যখন তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে, এরপর 2007 সালে তাকে গ্রেফতার করা হয় এবং 2008 সালে তিনি কিন্তু লন্ডনে চিকিৎসার জন্য চলে গিয়েছিলেন এবং তারপরে কিন্তু আর এখানে আসা হয়নি এবং এবারই তার এত বছর পরে তার আজ এই কার্যালয়ে আসা হচ্ছে। আপনারা জানেন যে এই কার্যালয়কে নতুন করে কিছু সংস্কার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কার্যালয় নতুন করে একটি বড় ব্যানার টাঙানো হয়েছে যেখানে তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সম্বলিত একটি ব্যানার রয়েছে। যে ব্যানারটি বিশাল বড় একটি ব্যানারে কার্যালয়ে ঘিরে লাগানো হয়েছে এবং এই কার্যালয়ে বেশ কিছু সংস্কারের করে তার জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে তারেক রহমান এখানে কার্যালয়ে অফিস করবেন সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আপনাদের বলতে চাই যে এই কার্যালয়টি 6 তলা যে ভবনটি, ভবনের দোতলায় তারেক রহমান এখানে আসবেন। দোতলা তার জন্য একটি অফিস কক্ষ তৈরি করা হয়েছে, যেই অফিস কক্ষে তিনি বসে তার দলীয় কার্যক্রম পরিচালনা করবেন কেন্দ্রীয় কার্যালয়ের অফিস থেকে। সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি এবং সেই রুমটি কিন্তু তার জন্য প্রস্তুত করা হয়েছে। এই কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা, নির্বাচনী কার্যক্রম এবং আগামীর বিএনপির যে পরিচালনা সবকিছু এখান থেকে হবে সেটি কিন্তু বলা যাচ্ছে, যেহেতু কেন্দ্রীয় কার্যালয় বিএনপির এবং বিএনপির তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে, যিনি। আমরা সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন। সবশেষ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেশের বাইরের খবর, কিছু বিষয়ে জটিলতা থাকলেও রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারে লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প জানান যুদ্ধ বন্ধে আন্তরিক রাশিয়া। আর মস্কো বলছে দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন। এই ছিল বিকেল 3টার সময় সংবাদ। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।